আপনারা বিগ বসের নাম নিশ্চয়ই শুনেছেন। এমন একটি অনুষ্ঠান যেখানে প্রতিযোগীদের কোনো গোপনীয়তা থাকে না। তাদের উপর সর্বদা নজর রাখা হচ্ছে, সবকিছু রেকর্ড করা হচ্ছে এবং পুরো বিশ্ব তাদের এই জীবনাদর্শন দেখছেন। কিন্তু কল্পনা করুন, কেবল একটি শোয়ের পরিবর্তে আমাদের বাস্তব জীবনে পরিণত হয়। যদি সর্বদা কিছু সরকার, কিছু শক্তি আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথোপকথন থাকে, আমাদের চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণ করুন। সুতরাং এটি প্রশ্ন উত্থাপন করে জর্জ অরওয়েলের ১৯৮৪ বইটি একটি গল্পের চেয়ে বেশি। এটা একটা সতর্কবার্তা, মানুষের স্বাধীনতা কিভাবে কেড়ে নেওয়া যেতে পারে এবং কিভাবে মানুষকে না জেনেই দাসত্ব করা হয় তার একটি সতর্কবার্তা। তাই আজ আমরা অডিয়াস চ্যানেলে ১৯৮৪ সালের অধ্যায়ভিত্তিক সারসংক্ষেপ শুরু করছি, যেখানে আমরা কেবল প্লটটিই নয়, আউভেল এবং এর লুকানো বার্তার প্রকৃত চিন্তাভাবনাও বুঝতে পারব। কারণ এই বইটি বিনোদন নয়, চোখ খুলে দেওয়ার মতো। সুতরাং আসুন শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক অরওয়েল কোন বিপজ্জনক ভবিষ্যতের বিষয়ে আমাদের সতর্ক করতে চেয়েছিলেন। প্রথম অধ্যায়, অস্ত্র হিসাবে নয়। ভয় এমন একটি বিষয় যা যে কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে। একজন ব্যক্তি যতই জ্ঞানী, যতই সাহসী বা যতই বিদ্রোহী হোক না কেন, যদি তার সবচেয়ে বড় ভয় তার সামনে রাখা হয়, তবে সে গলে যাবে। এই ভয়ই প্রতিটি মহান শক্তি, প্রতিটি ব্যবস্থা এবং প্রতিটি শক্তি তার জনগণের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে। কল্পনা করুন, যদি কোনো সরকার বা কর্তৃপক্ষ আপনাকে সবসময় ভয়ের মধ্যে থাকতে বাধ্য করে, কখনো চাকরি হারানোর ভয়, কখনো সমাজে বদনামের ভয়, কখনো ডিজিটাল জগতে উন্মোচিত হওয়ার ভয়। এই ভয় আমাদের ততটাই নিয়ন্ত্রণ করে যতটা এটি আমাদের একজন বিচারকের সাথে আবদ্ধ করে। একমাত্র পার্থক্য হলো এটি দৃশ্যমান নয়। আজও লক্ষ লক্ষ মানুষ তাদের বসের সামনে সত্য কথা বলতে পারে না, শুধু চাকরি না পাওয়ার ভয়। ট্রল বা চরিত্রহানির ভয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের আসল মতামত লেখেন না। কিছু লোক বাড়ির ভেতরেও তাদের আসল চিন্তাভাবনা বলতে পারে না, যাতে পরিবার বা সমাজ বিচার না করে। এগুলি সবই অস্ত্র হিসেবে সেই মেলার আধুনিক সংস্করণ। অরওয়েল ১৯৮৪ সালে এটি সম্পর্কে লিখেছেন। ভয়ের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো এই যে এটি আমাদের নিজেদের অধ্যক্ষকে মারধর করতে বাধ্য করে। মানুষ ভয় পায় এবং এমন কিছু করতে শুরু করে যা তারা কখনো কল্পনাও করতে পারে না, এবং ব্যবস্থার জয় হয়। কাউকে প্রকাশ্যে হত্যা বা জেলে পাঠানোর দরকার নেই। তাকে যা করতে হবে তা হলো এটি মানুষের মনে রাখা। আপনি যদি নিয়ম ভঙ্গ করেন, তবে আপনি নিজের ভয়ে ভেঙে পড়বেন। মনে রাখবেন, একটি ব্যবস্থা তখনই টেকসই হয় যখন মানুষ নিজেরাই ব্যবস্থাটি যা করতে চায় তা করে। এবং অরওয়েল সতর্ক করেছিলেন যে ভয় কেবল একটি আবেগ নয়, এটি একটি রাজনৈতিক হাতিয়ার। এখন প্রশ্ন উঠছে, ভয়কে যদি মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, তাহলে সত্য ও বাস্তবতাকেও কি নিয়ন্ত্রণ করা যাবে? সেটা আমরা পরবর্তী অধ্যায়ে বুঝতে পারব। দুটি অধ্যায়ে সত্যের উপর ক্ষমতা এই শব্দটি শোনার সাথে সাথেই মনের মধ্যে বিশুদ্ধতা, সততা এবং বিশ্বাসের চিত্র তৈরি হয়। কিন্তু ভাবুন, যদি কোনো কর্তৃপক্ষ নিজের মতো করে সত্য তৈরি করতে শুরু করে, তাহলে আপনি আজ যা বিশ্বাস করেন তা আগামীকাল মিথ্যা বলে ঘোষণা করা হবে, এবং গতকাল যে মিথ্যা ছিল সে যেন একটি নতুন সত্যে পরিণত হয়। এটাই আসল শক্তি। ১৯৮৪ সালে অরওয়েল আমাদের যা দেখিয়েছিলেন তা হলো, যে কোনো ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি তার সেনাবাহিনী বা অর্থ নয়, বরং তার উপর নিয়ন্ত্রণ, যাতে এটি মানুষের মনের সত্যকে তুলে ধরে। কল্পনা করুন, যদি সংবাদপত্র, নিউজ চ্যানেল, বই, এমনকি ভাষা আপনার বিরুদ্ধে বিকৃত হয়, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনাকে যা বারবার বলা হবে তাও আপনি বিশ্বাস করবেন। এই কারণেই ভুয়ো খবর আজ এত বিপজ্জনক। যদি কোনো কিছু হাজারবার পুনরাবৃত্তি করা হয়, লোকেরা তা সত্য বলে বিশ্বাস করতে শুরু করে, বাস্তবতা যাই হোক না কেন। এটাই এই ব্যবস্থা। যখন অর্থনীতির পতন হয়, তখন বলা হয় যে আমরা উন্নতি করছি। মানুষ যখন ক্ষুধার্ত থাকে, তখন বলা হয় যে খাদ্য উৎপাদন রেকর্ড ভেঙেছে। যখন যুদ্ধ শুরু হয়, তখন বলা হয় যে শান্তি বজায় রাখার জন্য যুদ্ধ প্রয়োজন। ধীরে ধীরে মানুষের মন স্থির হয়ে যায় যে সত্য হলো সেই যা উপর থেকে বলা হয়েছে, এবং এটাই সবচেয়ে বিপজ্জনক দাসত্ব, কারণ সেখানে কোনো শিকল নেই। এখানেই মন দখল করে। আপনি যদি আজকের সময়ের সঙ্গে তুলনা করেন, তাহলে দেখুন কতবার সোশ্যাল মিডিয়ায় এমন বিষয়গুলি ফ্রেম করা হয় যা আসল বিষয়গুলি থেকে বিভ্রান্ত করে। কতবার নেতারা তাদের ব্যর্থতাকে নতুন স্লোগান এবং সাফল্যের গল্পে পরিণত করেন। আমরা দেখি, শুনি এবং শেষ পর্যন্ত সত্য ভুলে যাই, যা বারবার আমাদের সামনে উপস্থাপন করা হয়। এটাই চূড়ান্ত। অরওয়েল আমাদের বুঝতে চেয়েছিলেন যে একনায়কতন্ত্র কেবল বন্দুকের বিষয় নয়, জনগণের মনকে শাসন করার জন্য সত্য পরিবর্তন করার বিষয়। কারণ আপনি যদি না জানেন যে সত্যটি কি, আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, এবং যে সমাজে প্রশ্নটি শেষ হয়ে যায়, সেখানে স্বাধীনতার অবসান ঘটে। এখন চিন্তা করার বিষয় হলো এই যে, যদি সত্য ক্ষমতার কবলে থাকে, তাহলে মানুষের সবচেয়ে ব্যক্তিগত আবেগের প্রতি ভালোবাসাও ব্যবস্থার কবল থেকে রেহাই পেতে পারে।
এই প্রশ্নটি পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হবে। তৃতীয় অধ্যায়, উৎপাদন বাস্তবতা। এর উপরেই নির্ভর করে মানুষের জীবন। আমরা বিশ্বাস করি আমরা যা দেখছি, যা শুনেছি, ইতিহাসে যা লেখা আছে তাই সত্য। কিন্তু এখন কল্পনা করুন, যদি কোনো কর্তৃপক্ষ নিজেরাই বাস্তবতা পরিবর্তন করতে শুরু করে, তাহলে গতকাল যদি আপনি নিজের চোখে কিছু দেখেন এবং আজ আপনাকে বলা হয় যে এমন কোনো ঘটনা কখনো ঘটেনি, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনার স্মৃতিতে বা সেই সিস্টেমে যা আপনাকে বারবার বলছে যে আপনার স্মৃতিগুলি মিথ্যা? তাই হলো সপ্তম অধ্যায়, ব্যক্তিত্বের মৃত্যু। আপনার সবচেয়ে বড় পরিচয় কি বলে আপনি মনে করেন? আপনার পছন্দ, আপনার পরীক্ষা, আপনার সম্পর্ক, আপনার স্বপ্ন। কিন্তু যদি একটি ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে যায় যে এটি সব কেড়ে নেয়, তাহলে আপনার কাছে আর কি থাকবে? অরওয়েলের 1984 আমাদের দেখায় যে একনায়কতন্ত্রের প্রথম শিকার হল ব্যক্তিত্ব। এই জগতে ব্যক্তিগত পরিচয়ের কোনো মূল্য নেই। প্রতিটি ব্যক্তি ব্যবস্থার জন্য একটি সংখ্যা মাত্র। এটি একটি বিপরীতমুখী অংশ। দল কি বলে সেটা আপনাকে ভাবতে হবে। দল তাকে যা শেখায় তাই বলা উচিত, আর এটাই দল চায়। আপনার যদি অন্য কোনো চিন্তাভাবনা থাকে, তবে এটি একটি চিন্তার অপরাধ। আপনার যদি অন্য কোনো আকাঙ্ক্ষা থাকে, তাহলে আনুগত্যহীনতা এবং ব্যবস্থা তা সহ্য করে না। একজন ব্যক্তির ব্যক্তিত্বের অর্থ হলো আপনি নিজের জন্য বেঁচে থাকুন। কিন্তু অরওয়েল দেখায় কিভাবে মানুষ ধীরে ধীরে নিজেদের ভুলে যায়। তারা কেবল সেই মুখটি পড়েন যা সিস্টেমের প্রয়োজন। আজকের বিশ্বের কর্পোরেট সংস্কৃতির দিকে নজর দিন। লক্ষ লক্ষ মানুষ কেবল তাদের প্রকৃত আবেগ এবং মৌলিকতা দমন করে, যা গ্রহণযোগ্যতা দেখায়। ধীরে ধীরে তারা নিজেদের কথা ভুলে যায়। 1984 সালে এটাই ঘটেছিল। সর্বত্র একই মুখ, একই ভাষা, একই স্লোগান, কোনো আলাদা কণ্ঠস্বর, কোনো আলাদা চিন্তাভাবনা নেই। যেমন পুরো সমাজ ভিড় হয়ে গেছে। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা নাম রয়েছে, তবে কোনো স্বতন্ত্র পরিচয় নেই। এই পদ্ধতিটি একজন মানুষের একটি টেমপ্লেটের ক্লোন হিসেবে তৈরি করে। আর সবচেয়ে বড় বিপদ হলো, যখন ব্যক্তিত্বের মৃত্যু হয়, তখন সৃজনশীলতারও মৃত্যু হয়। কল্পনাও মরে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশাও মরে যায়। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। আমরা যদি আমাদের স্বতন্ত্রতা হারিয়ে ফেলি, তাহলে আমরা ধীরে ধীরে মানুষ থেকে যন্ত্রে পরিবর্তিত হব। আর এটাই একনায়কতন্ত্রের চূড়ান্ত স্বপ্ন। এমন একটি সমাজ যেখানে প্রত্যেকেই অভিন্ন এবং কেউই তাদের পরিচয় মনে রাখে না। অষ্টম অধ্যায়, চিরন্তন বর্তমান। অতীত নেই, ভবিষ্যৎ নেই। আপনার জীবনে অর্থ কি বলে আপনি মনে করেন? অতীত থেকে শিক্ষা নিন এবং ভবিষ্যতে স্বপ্ন দেখুন। অতীত আমাদেরকে বলে যে আমরা কোথা থেকে এসেছি, এবং ভবিষ্যৎ আমাদের আশা দেয় যে পরিস্থিতি আরও ভালো হবে। কিন্তু যদি একটি ব্যবস্থা অতীত বা ভবিষ্যৎ উভয়ই কেড়ে নেয়, তাহলে মানুষ কিসের জন্য দাঁড়াবে? অরওয়েল এটিকে চিরন্তন বর্তমান বলে অভিহিত করেন। এটি 1984 সালের বিশ্বের সবচেয়ে বড় মানসিক নির্যাতন। দল প্রতিদিন ইতিহাস পরিবর্তন করে। গতকালের নায়ক আজকের বিশ্বাসঘাতক। রেকর্ড মুছে ফেলা হয়, বইগুলো পরিবর্তন করা হয়েছে, সংবাদপত্রে নতুন গল্প লেখা হয়। আক্ষরিক অর্থে অতীতকে মুছে ফেলা হয়, এবং যখন অতীত ভুয়ো হয়, তখন কেউ প্রমাণ করতে পারে না যে ব্যবস্থাটি মিথ্যা বলছে। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ব্যবস্থাটি স্পষ্টভাবে বলে যে আমাদের লক্ষ্য স্বর্গ তৈরি করা নয়, আমাদের একমাত্র লক্ষ্য চিরকালের জন্য ক্ষমতা ধরে রাখা। অর্থাৎ আগামীকালকে আরও ভালো করার কোনো স্বপ্ন অবশিষ্ট থাকে না। কোনো বিপ্লব নেই, কোনো পরিবর্তন নেই, কোনো আশা নেই। আজকের মতো একই বার্তা চিরকাল তাই থাকবে। এখন মানবজাতির আর কি অবশিষ্ট আছে? কেবল একটি চিরন্তন উপহার, যেখানে অতীত সম্পর্ককে প্রশ্ন করে না এবং ভবিষ্যতের আশা না করে প্রতিটি দিন ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করে। এটাই চূড়ান্ত ফাঁদ। আজ বিশ্বের সঙ্গে যুক্ত হন। যখন ইতিহাসের বইগুলি বারবার পুনর্লিখন করা হয়, যখন গণমাধ্যম প্রতিদিন একটি নতুন আখ্যান দেয়, এবং যখন মানুষের ভবিষ্যতের কথা ভাবতে ভয় পায়, তখন কোথাও না কোথাও আমরাও এই চিরন্তন বর্তমানের মধ্যে আটকে যাই। একটি উপহার যা দেখতে স্বাভাবিক কিন্তু আসলে একটি খাঁচা। এটাই ছিল অরওয়েলের সবচেয়ে ভয়ের বিষয়। যদি আপনার অতীত আপনার হাতে না থাকে, আপনার ভবিষ্যৎ আপনার পাশে না থাকে, তাহলে আপনার আজকের দিনটিও আপনার হাতে নেই। অধ্যায় 9, বিদ্রোহে বিদ্রোহ। মানুষের প্রাচীনতম শক্তি। যখন পরিস্থিতি আরও খারাপ হয়, তখন হৃদয় বলে যে এটি এখনই পরিবর্তন করা দরকার, এবং সেই চিন্তাভাবনা প্রতিটি ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি। কিন্তু 1984 সালে অরওয়েল আমাদের আরেকটি বিপজ্জনক সত্য দেখিয়েছিলেন। ব্যবস্থাটি এত চতুরের সহিত ডিজাইন করা যেতে পারে যে এটি বিদ্রোহের তাগিদকেও নিয়ন্ত্রণ করতে পারে। একে বলা হয় বিদ্রোহের বিভ্রম। কল্পনা করুন, যদি কোনো শক্তি আপনাকে আশ্বস্ত করে যে হ্যাঁ, ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ রয়েছে, গোপন দল, গোপন নেতা রয়েছে, তাই আপনার হৃদয়ে একটি আশা থাকবে। আপনি অনুভব করবেন যে আপনি একা নন। আপনি ভাববেন একদিন সবকিছু বদলে যাবে। কিন্তু এখানেই আসল খেলা। সেই প্রতিরোধও একই ব্যবস্থার অংশ। অর্থাৎ শক্তি নিজেই বিদ্রোহের বিভ্রম তৈরি করেছে, যাতে প্রকৃত বিদ্রোহের জন্ম না হয়। এখন এটিকে আজকের বিশ্বের সঙ্গে যুক্ত করুন। কখনো কখনো আপনি মনে করবেন যে আপনি মুক্ত। আপনি ভোট দিতে পারেন,
প্রতিবাদ করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় লিখতে পারেন, কিন্তু আসল প্রশ্ন হলো এই সমস্ত ব্যবস্থার শিকড় কি নড়াচড়া করে, নাকি এটি কেবল একটি নিয়ন্ত্রিত ফ্রেন্ড যা জনসাধারণকে অনুভব করে যে এটি শক্তিশালী। যদিও আসল শক্তি একই থাকে, যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই পেঁচটি খুবই অন্ধকার, কারণ এর অর্থ হলো যে মানুষ কেবল ব্যবস্থার দাসই নয়, তার প্রত্যাশাও ব্যবস্থার নকশার অংশ। একজন ব্যক্তিকে একটি স্বপ্ন দেওয়া হয় যাতে সে মনে করে যে আগামীকাল সবকিছু ঠিক হয়ে যাবে, এবং এই স্বপ্নে সে তার পুরো জীবন ব্যয় করে। অরওয়েলের সতর্কবাণী আমাদের হতবাক করে দেয় যে আমরা যদি কেবল বিভ্রমের মধ্যে বাস করি তবে আসল পরিবর্তন কখনোই আসবে না। আসল বিদ্রোহ সম্ভব নয় যতক্ষণ না লোকটি স্পষ্টভাবে বুঝতে পারে যে তার সাথে খেলা হচ্ছে, এবং এটি 1984 সালের সবচেয়ে বড় ঘুষি। এই বইটি আমাদের সতর্ক থাকতে বলে, কারণ এই ব্যবস্থা কেবল আপনার কাজকেই নয়, আপনার স্বপ্নকেও নিয়ন্ত্রণ করতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল জর্জ অরওয়েলের 1984 এর আসল গভীরতা। এমন একটি বই যা কেবল একটি গল্প নয়, আমাদের আজকের এবং আগামী বাস্তবতার একটি আয়না। আপনি যদি মনোযোগ দিয়ে শুনতেন তাহলে বুঝতে পারতেন এটি কেবল কল্পকাহিনী নয়, আমাদের সমাজের জন্য একটি সতর্কবার্তা। এখন এটা আপনার উপর, আপনি কি কেবল এটি শুনবেন, নাকি আপনি এটি সম্পর্কে চিন্তা করবেন এবং অন্যকেও ভাবতে বাধ্য করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এটি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে ভাগ করুন, যাতে তারাও এই লুকোনো সত্যটি বুঝতে পারে। আর মন্তব্য করুন কোন অধ্যায়টি আপনার সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আপনার মনকে। এবং হ্যাঁ, এই ধরনের শক্তিশালী অডিও বইয়ের সারসংক্ষেপ এবং গভীর ব্রেকডাউন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যত বেশি আওয়াজ তোলা হবে যে কোনো ব্যবস্থার পক্ষে আমাদের চুপ করে দেওয়া ততটাই কঠিন হবে। তো আজ পর্যন্ত এখানেই, পরবর্তী একটি সামারি নিয়ে আবার আপনাদের সামনে শুরু হচ্ছি। আমি আছি অডিয়াসের সাথে, আপনারাও থাকুন অডিয়াসের সাথে। ধন্যবাদ।